দর্শক, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে এখন পর্যন্ত প্রকৃতপক্ষে কে জিতেছে আর কে হেরেছে? ইরান তার সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, অনেক সেনা কর্মকর্তাকে হারিয়েছে, অনেক বিজ্ঞানী হারিয়েছে, প্রায় ৩,০০০ মানুষ হারিয়েছে। কিন্তু ইরান কি হেরে গেছে? আমেরিকা অনেক ঘাঁটি হারিয়েছে, আমেরিকার বেশ কিছু সেনা হারিয়েছে, বহু সংখ্যক বিমান, ড্রোন এগুলো হারিয়েছে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট বহাল তবিয়তে, আমেরিকার কর্মকর্তারা বহাল তবিয়তে। তাহলে আমেরিকা কি জিতে গেছে? যদি ইসরায়েল এবং আমেরিকার জোট খুব ভালো অবস্থানে থাকবে, তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন চুক্তির জন্য এতটা মরিয়া? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কেন এতটা উদ্বেগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে, ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে? অনেক প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের আজকে মীমাংসা করব এই ভিডিওতে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ইরানের পরমাণু কর্মসূচি একদম চিরতরে ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে, ইরানের কাছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেটা ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে, এবং ইরানের সামরিক সক্ষমতা একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। তারিখটা ছিল চলতি বছরের 28শে ফেব্রুয়ারি। আমেরিকা এবং ইসরায়েল ঘোষণা দিয়েছিল তারা 2 থেকে 3 বা 4 দিন এর ভেতরেই ইরানের সরকার পরিবর্তন করে দেবে, দিয়ে সেখানে তাদের পছন্দের একটা সরকার বসাবে এবং সব কিছু স্বাভাবিক মতো চলবে, তাদের চাওয়া পাওয়া প্রত্যাশা মতো সব কিছু চলবে, নতুন একটা মধ্যপ্রাচ্য দেখবে বিশ্ববাসী। এটা ছিল তাদের টার্গেট। এই টার্গেট নিয়ে 2028 চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করলো, এবং অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার ব্যাপার বটে, বিশেষ করে মুসলিম উম্মার জন্য এটা লজ্জার ব্যাপার যে রোজার ভেতরেই কিন্তু একটি মুসলিম জাতির উপরে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দিল, যাদের জন্য ইফতারি করাটা, পবিত্র রমজানের রোজা রাখাটা, সেহরি করাটা কঠিন হয়ে গেল। এই সময় যে এত তুমুল হামলা চালানো হলো, যে হামলার কারণে অনেক সময় হয়তো বুকের সন্তানকে বা স্বামীকে বা স্ত্রীকে বা ভাইকে বা বোনকে বা মা বাবাকে ঠিকমতো কবর দেওয়া যায়নি। আপনারা জানেন সবাই, ইরানের সর্বোচ্চ নেতা প্রথম আঘাতেই শহীদ হয়েছেন। তাকে কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দাফন কাফন এগুলোর ব্যবস্থা করা যায়নি, জানাজার ব্যবস্থা করা যায়নি। এরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে ইরানকে যেতে হয়েছে। প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা শহীদ হয়ে গেলেন। একেবারে IRGCর প্রধান, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, গুরুত্বপূর্ণ সব কর্মকর্তা সব শহীদ হয়ে গেলেন। যখন ভেঙে পড়ার কথা একদম পুরো জাতিকে, সেই সময় ভেঙে না পড়ে বরং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কিভাবে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলা যায় তার ব্যবস্থা করলো ইরান। এটা আমরা চোখের সামনে দেখলাম। আমি শুধু আমার কথা বলছি না, এটা যা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, আমরা সবাই দেখেছি, শুনেছি, জেনেছি। এবং ইরান প্রচণ্ড রকমের প্রতিরোধ গড়ে তুলল, আমেরিকা আর ইসরায়েলকে জবাব দিতে থাকলো। আমেরিকা, ইসরায়েল ইরানের উপরে ইরানের সীমান্তের বাইরে থেকে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র, এবং ভূমধ্য সাগর থেকে বা লোহিত সাগর থেকে বা ভারত মহাসাগর থেকে যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র চালিয়েছে, হামলা চালিয়েছে। এই সমস্ত হামলার ভেতর দিয়ে, এই সমস্ত হামলার মধ্য দিয়ে ইরানের 3000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুদ্ধের প্রথম দিনেই হরমুজগান প্রদেশ, পারস্য উপসাগরের একদম কাছে হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি গার্লস স্কুলে আমেরিকা এবং ইসরায়েলের লোকজন হামলা চালিয়েছে। সেখানে
170 জনের বেশি ছোট ছোট বাচ্চা মেয়ে এবং তাদের শিক্ষিকা শহীদ হয়েছেন। ইরানের তেল গ্যাস অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, কিন্তু ইরান পাল্টা জবাব এবং পাল্টা হামলা শুরু করলো। ইরাক, কুয়েত, সৌদি আরব, জর্দান, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানেও দু একটা জায়গায় আমেরিকার যত ঘাঁটি ছিল তার প্রত্যেকটা ঘাঁটিতে ব্যাপকভাবে হামলা শুরু করলো ইরান, আপনারা সবাই জানেন। এবং ইসরায়েলেও অ্যাট এ টাইম। এর ভিতর দিয়ে প্রায় 40 দিন যুদ্ধ চলল, কিন্তু ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি। ইসলামী বিপ্লবের যে সরকার, তা পরিবর্তন করা যায়নি। তাদের ধারণা ছিল সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করতে পারলে ইরানের সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, দেশটির জনগণ ব্যাপকভাবে রাস্তায় নেমে যাবে, একদম একটা প্রতি বিপ্লব হয়ে যাবে, ইসলামী বিপ্লব নস্যাৎ হয়ে যাবে, রেজা শাহের ছেলে রেজা পাহলভিকে ক্ষমতায় বসানো যাবে এবং ইরানের উপরে আবার 47 বছর আগে আমেরিকার যেমন কন্ট্রোল ছিল সেই রকম একটা কন্ট্রোল আবার প্রতিষ্ঠা করা যাবে। ইরানের সম্পদে হরিলুট করতে পারবে আমেরিকা, ইসরায়েল সবাই। মধ্যপ্রাচ্যে নতুন একটা ব্যবস্থা তৈরি হবে, যেখানে ইরানের বিপ্লব, ইরানি IRGC, ইরানি সরকার, ইরানের বিপ্লবী সরকার বলে কিছু থাকবে না। কিন্তু বিধিবাম ব্যাপারটা তা হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা চলে গেছেন, কিন্তু ইরানের ইসলামী বিপ্লব টিকে আছে, খুব ভালোভাবেই টিকে আছে। অনেকেই এক ধরনের রসিকতা করে বা মজা করে বলে যে ইরানের বৃদ্ধ সর্বোচ্চ নেতাকে ইরান হারিয়েছে, বাট নওজোয়ান একজন কম বয়সী সর্বোচ্চ নেতা পেয়েছে। তার মানে হচ্ছে যে বৃদ্ধ সর্বোচ্চ নেতা তিনি অনেক কিছু হিসাব নিকাশ করে করতেন, অনেক কিছু ভাবনা চিন্তা বেশি করতেন, হয়তো অনেক বেশি সহনশীল ছিলেন বয়সের ভারে এবং অভিজ্ঞতার ভারের কারণে। নতুন যে সর্বোচ্চ নেতা এসেছেন তিনি হয়তো তা করবেন না। তার মানে আরও একজন ব্যক্তিকে হয়তো দীর্ঘদিন সর্বোচ্চ নেতার পদে দায়িত্ব পালন করার সুযোগ করে দিলা এবং নতুন একজন তুলনামূলক বয়সে তরুণ এমন একজন ব্যক্তিকে দেশের সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত করলো, যা আমেরিকা এবং ইসরায়েলের জন্য আরও বিপদের কারণ। পরমাণু কর্মসূচির কথা যদি বলি, আমেরিকা এবং ইসরায়েল শত চেষ্টা করেও এই ইরানের যতগুলো পরমাণু স্থাপনা তার একটাও ধ্বংস করতে পারেনি। কেন পারেনি? ইরানের প্রতিরোধ, পাল্টা হামলা এগুলো তো আছেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই সমস্ত পরমাণু কর্মসূচি এমন এমন পাহাড়ের নিচেই এমন এমন টানেল খুঁড়ে কোথা থেকে কোন দিকে কোন প্যাচ মেরে যে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আলবোর্জ পর্বতমালার সর্বোচ্চ যেখানে শৃঙ্গ চূড়া উচ্চতা 5600 মিটার, বাংকার বাস্টার বোমা 100-200 মিটার না হয়ে যাবে, বাকিটা পারবে না। জাগ্রস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 4400 মিটার, তার নিচেই যদি পরমাণু কর্মসূচি পরিচালনা করা হয়, ওটা কি বাংকার বাস্টার বোমা দিয়ে ধ্বংস করা সম্ভব? ইরানের যে সমস্ত শত শত ক্ষেপণাস্ত্র সিটি আছে, বলা হয় ইরানের কোন জায়গায় নেই ক্ষেপণাস্ত্র সিটি, এগুলো কি ধ্বংস করতে পেরেছে? পারেনি। তাহলে পরমাণু কর্মসূচির যে সেকেন্ড যে লক্ষ্য ছিল সেটা ধ্বংস করতে পারেনি। ফলে আমেরিকা এবং ইসরায়েল তাদের লক্ষ্য এটাও অর্জন করতে পারল না। ইরানের হাতে যে ইউরেনিয়াম ছিল, সমৃদ্ধ ইউরেনিয়াম, তাকে নিতে পেরেছে? পারেনি। তা নেওয়ার জন্য কতই না চেষ্টা, কত টোপ দেয়া, লোভ দেখানো এবং ছিনতাই করে নেওয়ার জন্য পাইলট উদ্ধারের নামে, পাইলট হারালো খুজেস্তান প্রদেশে আর পাইলট উদ্ধারের অভিযান চালাচ্ছে 400-500 কিলোমিটার দূরে ইস্পাহান প্রদেশে। অদ্ভুত ব্যাপার না? অথচ এই ইস্পাহানেই কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি, গুরুত্বপূর্ণ একটা পরমাণু স্থাপনা, সেইখানে যে অভিযান চালিয়েছিল পাইলট উদ্ধারের নামে, ওটা তো ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে আনার চেষ্টা, পাঞ্চাল করে দিয়েছে। সেখানে কি ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা এবং ইসরায়েল।
এবং এখানে অনেকক্ষণ, এবং সেখানে অনেক মার্কিন সেনা আটক হয়েছে, এখনো চুপ, ভেতরে ভেতরে আলোচনা চলছে। ইরান এত শক্ত অবস্থায় কোথা থেকে থাকছে? তাহলে সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে পারলো না। আমেরিকায় একদিনের জন্য স্থল অভিযান চালাতে পেরেছে, উভচর জাহাজ নিয়ে আসলো জাপান থেকে, জেরাল্ড আরফোর্ড জাহাজ নিয়ে আসলো, এরপরে আব্রাহাম লিঙ্কন, বিশ্বের সবচেয়ে বড় বড় 2 জাহাজ, আরো কত কিছু পেরেছে। ইরানের ভিতরে একটা দিনের জন্য স্থল অভিযান চালাতে পেরেছে। ইরান তো, আমেরিকা তো সারা বিশ্বের 1 নম্বর শক্তিশালী দেশ, এবং তার সাথে যুক্ত আবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইসরায়েল বলা হয়। পেরেছে? পারেন। তাহলে ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল, যে যত বড় বড় ক্ষেপণাস্ত্র যা কিছু, তার কোনোটা ধ্বংস করে ফেলতে পেরেছে, নাকি তার কর্মসূচি বন্ধ করতে পেরেছে, নাকি ইরানকে বাধ্য করতে পেরেছে যে এই কর্মসূচি থাকবে না, এই ক্ষেপণাস্ত্র তোমরা উৎপাদন করতে পারবে না, এই ক্ষেপণাস্ত্র তোমরা ব্যবহার করতে পারবে না? ইরান কি বাধ্য হয়েছে? মেনে নিয়েছে? বন্ধ করেছে? কোনোটা করেনি। তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে পারেনি, বরং নতুন ফ্যাসাদে পড়েছে, নতুন বিপদে পড়েছে আমেরিকা এবং ইসরায়েল এবং তার মিত্ররা, সারা বিশ্ব। কি সেইটা? কি সেই বিপদ? হরমুজ প্রণালী। আগে হরমুজ প্রণালী খোলা ছিল, এখন হরমুজ প্রণালী আটকা, গলা চিপে ধরেছে যে নো, এইখান দিয়ে কেউ তেল দিতে পারবে না আমার অনুমতি ছাড়া। আমেরিকা শত চেষ্টা করেও কিছুই করতে পারছে না। আমেরিকা ইরানের জাহাজের উপর অবরোধ আরোপ করেছে, ইরান পাকিস্তানের ভেতরে বিভিন্ন দেশে পণ্য পাঠাচ্ছে, বিভিন্ন দেশ থেকে পণ্য আনছে ট্রেনে, ট্রাকে করে। ওখানে কি করবে? যে ওমান 200 বছর ধরে প্রায় আমেরিকার সাথে সম্পর্ক রাখে, কূটনৈতিক সম্পর্ক, গত 47 বছর ধরে যেই ওমান ইরানের সাথে এবং আমেরিকার ভেতরে মধ্যস্থতার কাজগুলো আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখলো, সেই ওমান এখন এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকার মুখোমুখি অবস্থানে। আমেরিকা এখন হুমকি দিচ্ছে, যদি আমার কথা না শোনো, তোমার আচরণ ঠিক না করো, তাহলে তোমাকে মানচিত্র থেকে উড়াই দেব। এই ঘোষণা পরে ওমান ইরানের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য, বাণিজ্যিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য বিভিন্ন পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাহলে একটা মিত্র দেশ হারালো। শুধু তাই না, মধ্যপ্রাচ্যে আমেরিকার যে বিশাল বিরাট উপস্থিতি ছিল এবং কি হনুরে এমন একটা ভাব ছিল, এই যুদ্ধের কারণে সে সমস্ত সবকিছু তছনছ হয়ে গেছে, একেবারে হাতে ধরে হারিয়েছে। নিজে আমেরিকানরা তাদের নিজেদের প্রভাব, প্রতিপত্তি, মান, মর্যাদা, ভাব, সাপ, সমস্ত সবকিছু নিজেরা হাতে ধরে নষ্ট করে দিয়েছে, হারিয়েছে। এই যুদ্ধ যদি না করতো তাহলে এগুলো হারাতো না। ইরানের আঞ্চলিক যে প্রক্সি ফোর্স, যেগুলোকে ডিসম্যান্টেল করার কথা ছিল, ইরানকে করেছে নাকি সেই সমস্তগুলো নষ্ট হয়ে গেছে? কিচ্ছুই হয়নি, সব তাজা। তাহলে শুধু তাই না, এই যুদ্ধ করতে এসে যে কোনো মুহূর্তে হুমকির মুখে বাবাল মানদেব প্রণালী ইয়েমেনের হুতিরা বন্ধ করে দেবে, যেতে পারবে না। কি করবে? মহাবিপদে ইসরায়েল এবং আমেরিকা। যে জনগণকে, ইরানের যে জনগণকে ব্যবহার করে সরকারের পরিবর্তনের জন্য রাস্তায় নামিয়েছিল, এই যুদ্ধ শুরুর পরে সেই জনগণ এতটাই ঐক্যবদ্ধ হয়েছে যে এখন তারা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ইরানের সরকারের পক্ষে রাত দিন জেগে স্লোগান দিচ্ছে, কাজ করছে, এবং 3 কোটির বেশি মানুষ যুদ্ধ করার জন্য নাম লিখিয়েছে। কি দারুণভাবে এই যুদ্ধ ঐক্যবদ্ধ করে দিয়েছে। তাহলে এত কিছু যখন হয়েছে, তখন ইরান কি হেরে গেছে বলা যাবে? এই যুদ্ধকে কেন্দ্র করে, যুদ্ধের আগে যা ছিল, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি পাল্টে গেছে বিশ্ব ব্যবস্থায়। চীন এবং রাশিয়ার মতো দেশ ওপেনলি ইরানকে সহযোগিতা দিয়েছে, অনেক কথা ওপেনলি ইরানের পক্ষে বলেছে এবং ইরানকে ওপেনলি সহযোগিতা দিচ্ছে। তাহলে আপনারাই বলুন, এই যুদ্ধে ইরান হেরেছে নাকি আমেরিকা ইসরায়েল হেরেছে? আমরা আর একটু সামনে এগিয়ে যাই। যুদ্ধে যখন ইরান প্রচণ্ড রকমের প্রতিরোধ গড়ে তুলল এবং যখন আমেরিকা ও ইসরায়েলের উপর প্রচণ্ড হামলা শুরু করলো, আমেরিকা বলতে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলোতে এবং তাদের জাহাজ টাহাজ এগুলোতে, তখন ইরানি অস্ত্রের যে ধার আমরা দেখলাম, তাতে তো ইরান আমেরিকার অস্ত্রের ধার, ভার, প্রভাবকে দারুণভাবে ক্ষুণ্ণ করে দিল।
আমেরিকার সামরিক বাহিনীর মান মর্যাদা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন। সেই জায়গায় ইরানি বাহিনী এখন কার্যত বিজয়ী বাহিনী। তাহলে ইরানের 1 ইঞ্চি মাটি দখল করতে পেরেছে তারা? পারেনি। পারস্য উপসাগরের ছোট ছোট যে সমস্ত দ্বীপ আছে তার একটা দ্বীপ দখল করে নিতে পেরেছে? পারেনি। বরং ইরান তার অস্ত্র এবং যুদ্ধ কৌশল সারা বিশ্বের কাছে নতুন একটা উদাহরণ সৃষ্টি করেছে। এবং এই সমস্ত প্রেক্ষাপটে বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন আনার কথা ছিল, সেই পরিবর্তনের অনেকটা ধাপ পার হয়ে গেছে, সেই পরিবর্তনের অনেকটা কাছাকাছি চলে গেছে। এবং চীন রাশিয়ার ইরানের যে বলয়টা, সেই বলয়টা আরও শক্ত অবস্থানে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ভাবমর্যাদা প্রতিষ্ঠিত। এখন সবাই বলছে ইরান হচ্ছে বিশ্বের এখন 4র্থ শক্তি। তাহলে এই যুদ্ধে আমেরিকা হেরেছে নাকি ইরান হেরেছে? বলুন। আমেরিকার এই রকম পাল্টা প্রতিশোধ, প্রতিরোধ এবং হামলার মুখে আমেরিকা অল্প কিছুদিন পরেই যুদ্ধবিরতির জন্য চাপাচাপি শুরু করেছে। রীতিমতো হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে বলেছেন যে আপনারা যদি চুক্তি না করেন, একটা সময় দিয়েছিলেন তিনি, আলটিমেটাম দিয়েছিলেন যে এই সময়ের ভেতরে, সম্ভবত 7 দিন, এই 7 দিনের ভেতরে যদি আপনারা চুক্তি না করেন তাহলে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হবে, ইরানি সভ্যতা টোটালি মুছে দেওয়া হবে। ওই হুমকির মূল কারণ কি ছিল? ওই হুমকির মূল কারণ ছিল ইরান যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না, সেইটা। তারপরে কূটনৈতিক প্রক্রিয়া আসলো, যুদ্ধবিরতি একটা হলো। আমেরিকা ইরানের কাছে চায় তোমার পরমাণু কর্মসূচি বন্ধ করো, তোমার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দাও, তোমার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করো, নতুন যে বিরাট বোঝা চাপিয়ে দিয়েছো হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী খুলে দাও। ইরান বলে এর একটাও করা হবে না। তুমি যা যুদ্ধের মধ্য দিয়ে আমার কাছ থেকে নিতে পারোনি, অর্জন করতে পারোনি, সেইগুলো আমি তোমাকে কেন আলোচনা টেবিলে দেব? আর এই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা হচ্ছিল। তোমার সাথে যদি আমার এখন এই সমস্ত নিয়ে আলোচনা করতে হয়, তাহলে সেই আলোচনা বাদ দিলে কেন? সেই আলোচনার ভেতরে তুমি যুদ্ধ শুরু করলে কেন? ইরানের এই প্রশ্নের কোনো জবাব আমেরিকা দিতে পারছে না। যার কারণে এখন আমেরিকা ইরানের শর্তের সামনে মাথা নত করে নতুন চুক্তি করতে যাচ্ছে, কিন্তু বাধা দিচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহু ভীষণভাবে উদ্বিগ্ন যে যদি এই চুক্তি ইরান এবং আমেরিকার মধ্যে হয়ে যায় তাহলে সে হয়ে যাবে কর্নার্ড, এবং সময়ের ব্যবধানে ইরান ইসরায়েলের সাথে বোঝাপড়া করবে। কারণ ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে যাদের যাদের হত্যা করা হয়েছে তাদের মূল পরিকল্পনাই ইসরায়েল ছিল। ইরান এটা কড়াই গন্ডায় হিসাব করে নেবে। তখন কি হবে? তখন কি হবে নেতানিয়াহুর? এই প্রশ্ন মাথায় উঠলে নেতানিয়াহুর টেনশন বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। যার কারণে তারা সবাই বহুমুখী সংকটে পড়েছে। ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেও করতে পারছে না, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেও করতে পারছে না, ইরানের সাথে চুক্তি করেও করতে পারছে না, কোনো কিছু করতে পারছে না। আন্তর্জাতিক গণমাধ্যমে, আমেরিকান গণমাধ্যমে আসছে ডোনাল্ড ট্রাম্পের ঘুম হয় না রাতের বেলায়, এবং ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধতে পারবেন না। পরিস্থিতি যা, তাতে বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে জিততে পারবেন না।